সংশ্লিষ্টতা কম, এই জন্য আরেকবার দেখাই দিচ্ছি। এটা কোনো একটা কোম্পানির ইনকাম ট্যাক্স রিটার্ন, খুব সম্ভবত ঢাকা স্টক এক্সচেঞ্জের। দুইটা আমি মনে হয় একসাথে দেখাতে পারি না শেয়ার স্ক্রিনে, না একটা দিলে আরেকটা হয়ে যাবে। আচ্ছা, অ্যাকাউন্টসটা পরে দেখাবো। যেমন আমি আগের ক্লাসেও ডিসকাস করেছিলাম যে আপনারা এই রিটার্নে এইভাবে যদি একটু করে দেন, প্রথম কলামে পার্টিকুলার থাকবে, তারপরের কলামে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। যেমন আপনাদের কলিগ কিছুক্ষণ আগে বললেন যে অনেক সময় তো স্যার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে অনেকগুলো নোট থাকে, ডিটেইল থাকে। ইয়েস, সেই নোট থেকে ইনফরমেশন গুলো নেন। ট্যাক্স অথরিটির সুবিধার্থে বা যে অ্যাসেসিং অফিসারের সুবিধার্থে আপনি নোটস এর রেফারেন্স যদি দিয়ে দেন ভালো হয়। এই নোটস এর রেফারেন্স হচ্ছে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সো সে যখন ট্যাক্স অ্যাসেসিং অথরিটি বা অফিসার যদি উনি এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর নোট 50 তে যান, তাহলে উনি দেখবেন অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট হচ্ছে এইটা। 48 এ যদি যান তাহলে উনি পাবেন এন্টারটেইনমেন্ট এক্সপেন্সেস এর অ্যামাউন্ট এইটা। সো নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যাজ পার অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, তার সাথে আমরা অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন এবং এন্টারটেইনমেন্টটা যোগ করলাম। কেন যোগ করেছি? কারণ অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন আমার অ্যালাউ করা হবে না, আমাকে অ্যালাউ করা হবে যেটা, সেটা হচ্ছে ট্যাক্স ডেপ্রিসিয়েশন। তেমনি এন্টারটেইনমেন্ট এক্সপেন্সেস এর যেহেতু একটা স্ল্যাব রেট আছে, আমি এখন এটাকে যোগ করে দিলাম, পরে অ্যাকচুয়াল যে অ্যামাউন্টটা আমার স্ল্যাব অনুযায়ী পাবো সেটা আমি ক্লেম করব। এরপরে আমাদের কিছু আইটেম আছে যেটা আসলে হয় মানে স্পেশাল ট্যাক্স কনসিডারেশনের প্রয়োজন আছে অথবা আউটরাইট ডিসঅ্যালাউ করা হয়। প্রভিশন ফর গ্র্যাচুইটি, আমরা গত ক্লাসে বলেছিলাম যে প্রভিশন ইজ ডিসঅ্যালাউড, বাট এটা অ্যাকচুয়াল যে পেমেন্টটা সেটাকে অ্যালাউ করা হয়। ডোনেশন এন্ড গিফট, এগেইন এখানে দেখেন নোটের রেফারেন্স গুলো আছে, সো দ্যাট ইজিলি এটাকে আইডেন্টিফাই করা যাবে। প্রভিশন বিভিন্ন, তারপরে পারকিউজিট। এখন পারকিউজিট যেটা, এইটা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এ থাকবে না, থাকবে সেটা হচ্ছে স্যালারির আন্ডারে থাকবে, স্যালারিস এন্ড ওয়েজেস এর আন্ডারে। তো এইটা আমরা একটা আলাদা অ্যাটাচমেন্ট করে দিব। যেমন এখানে একটা অ্যাটাচমেন্ট দেওয়া হয়েছে, এই যে পারকিউজিটস এর কি হবে, সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, তার হাউস রেট কত, মেডিকেল অ্যালাউন্সেস কত, কনভেন্স, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, কার অ্যালাউন্স, মোবাইল অ্যালাউন্সেস, স্পেশাল অ্যালাউন্সেস, এইগুলো বিভিন্ন রকমের অ্যালাউন্সেস নিয়ে তার টোটাল পারকিউজিটস কত আসলো। এবং আমরা জানি যে 5.5 লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে অ্যাডমিসেবল আইটেম। সো এই টোটাল যে পারকিউজিট হলো তার থেকে 5.5 লক্ষ টাকা বাদ দেওয়ার পর যদি কিছু থাকে তাহলে সেটা এক্সেস পারকিউজিট হিসেবে কোম্পানির আয়ের সাথে যোগ হবে। আচ্ছা, সো এইগুলো হচ্ছে, এবং এইটা আপনার ডেফার্ড ট্যাক্স এর ক্ষেত্রে আমি গত ক্লাসেও বলেছিলাম যে ডেফার্ড ট্যাক্স রিকগনাইজ করা হয় টাইমিং ডিফারেন্সেস এর উপরে। যেমন এখানে যদি আপনি দেখেন প্রভিশন ফর গ্র্যাচুইটি অ্যাকাউন্টস এ ছিল, ডেফার্ড ট্যাক্স আমি আলোচনা করছি এখন আপনাদের জাস্ট ব্রিফ একটা ধারণা দেওয়ার জন্য। অ্যাকাউন্টস এর প্রভিশন হিসেবে গ্র্যাচুইটি দেখানো হয়েছে 4.27 লক্ষ টাকা খরচ হিসেবে দেখানো হয়েছে, কিন্তু এই যে 4.27 লক্ষ টাকা যে খরচ হিসেবে দেখানো হয়েছে, এইটার উপরে কিন্তু কোম্পানিকে ট্যাক্স দিতে হচ্ছে, কারণ এইটা হচ্ছে প্রভিশন। কোম্পানি এটার উপর বেনিফিট পাবে না। বেনিফিট পাবে কত টাকার উপরে? অনলি 71 লক্ষ টাকার উপরে। সো এই যে 42 লক্ষ এবং 71 লক্ষের যে ডিফারেন্সটা, এই যে দেখেন 42 লক্ষ মাইনাস 71 লক্ষ, 3.55 লক্ষ। এই যে 4.27 থেকে আমি যদি 71 বাদ দিলে 3.55 লক্ষ টাকার উপরে কোম্পানি এই বছরে এক্সট্রা ট্যাক্স দিল। এই যে ট্যাক্স দিচ্ছে, এটা কি ভবিষ্যতে বেনিফিট পাবে? কি মনে হয় আপনাদের? অবশ্যই পাবে। জি স্যার, জি স্যার পাবে। কখন পাবে? পেমেন্ট যখন হবে, যখন পেমেন্ট হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, এখন মনে করেন এরকম একটা সিচুয়েশন আসলো 3 বছর পরে, তার যত গ্র্যাচুইটি প্রভিশন রাখার কথা সব আগের বছরগুলোতে রেখে নিছে, সুতরাং তার এই খাতে কোনো মনে করেন প্রভিশন করতে হয়নি, ঠিক আছে। কিন্তু সে ওই বছরে 3.5 কোটি টাকা পেমেন্ট করেছে এমপ্লয়িদেরকে, 3.5 কোটি টাকা পেমেন্ট করেছে। এখন কি দাঁড়ালো দেখেন,
যদি সবকিছু সেম থাকে তাহলে সে 3.5 কোটি টাকার একটা বেনিফিট পেয়ে যাচ্ছে কিন্তু সেই বছরে, তাই না? যার জন্য তার ট্যাক্স রেট অনেক কমে যাবে। এখন অ্যাকাউন্টিং পারপাসে বলছে যে তুমি যে এই বছরে এসে 3.5 কোটি টাকা ক্লেইম করবা, তোমার ট্যাক্স রেট তো অনেক কম হয়ে যাবে। বাস্তবিক পক্ষে কিন্তু এই ট্যাক্স রেট কম হওয়ার ওই বছরে কারণ কি? কারণ হচ্ছে আগের বছরগুলোতে সে বেশি ট্যাক্স দিয়ে দিয়েছে। এই যে যখন ডিসঅ্যালাউ করা হয়েছিল আগের বছরগুলোতে, তখন কিন্তু তাকে বেশি ট্যাক্স দিতে হয়েছে। সো যার বেনিফিট সে এখন পাচ্ছে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বলছে যে এইরকম যে মিসম্যাচ হচ্ছে, এক বছরের বেনিফিট আরেক বছর নেওয়া, এটার কারণে আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ট্রু যে মানে অ্যাক্রুয়াল কনসেপ্ট এইটা ব্যাহত হচ্ছে। সেই জন্যই এই যে 3.5 কোটি টাকার উপরে এখন যে কোম্পানি ট্যাক্সটা দিয়ে দিচ্ছে অতিরিক্ত, সেটাকে সে ডেফার ট্যাক্স বেনিফিট হিসেবে রিকগনাইজ করবে। এটার উপরে মনে করেন কথার কথা 32.5% রেটে যেটা হবে, $1,15,00,000 টাকা, এটা সে ডেফার ট্যাক্স বেনিফিট হিসেবে রিকগনাইজ করবে। তার কারেন্ট ট্যাক্স এক্সপেন্স বাড়বে, সিমিলার অ্যামাউন্ট তার ডেফার ট্যাক্স বেনিফিট হিসেবে যোগ হবে। তার নেট ট্যাক্স এক্সপেন্স তাহলে এটার জন্য অ্যাডজাস্ট হয়ে যাবে। পরবর্তীতে যখন সে এই বেনিফিটটা পাবে, তখন সে ডেফার ট্যাক্স বেনিফিট থেকে বা ডেফার ট্যাক্স অ্যাসেট থেকে এটাকে অ্যাডজাস্ট করে দেখাবে। দিস ইজ মোর অফ এন অ্যাকাউন্টিং ইস্যু। আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য এটা বললাম যে এই কারণে ডেফার ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট হতে পারে, যে আপনি এই বছরে অতিরিক্ত পেমেন্ট দিয়ে দিলেন কারণ এটা ডিসঅ্যালাউ, এবং এটা হচ্ছে টেম্পোরারি ডিফারেন্স। দুই ধরনের ডিফারেন্স হয়, একটা হচ্ছে পার্মানেন্ট ডিফারেন্স, যেমন এই যে পারকিউজিট, এটাকে বলা হয় পার্মানেন্ট ডিফারেন্স। আন্ডার IAS 12 ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস 12 অনুযায়ী এটা হচ্ছে পার্মানেন্ট ডিফারেন্স, অর্থাৎ এইটা নিয়ে আর ভবিষ্যতে কোনো বেনিফিট পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সো এইটা নিয়ে কোনো ট্যাক্সের আপনার মানে ডেফার ট্যাক্স করার প্রয়োজন নেই। ডেফার ট্যাক্স করতে হবে এইগুলি আইটেম যেটা। আচ্ছা, তারপরে এটা হচ্ছে পার্মানেন্ট ডিফারেন্স, এই যে ডোনেশন, এটা ভবিষ্যতে আর কোনো অ্যাডজাস্টমেন্টের কোনো সুযোগ নাই। কিন্তু প্রভিশন এটা হচ্ছে টাইমিং ডিফারেন্স বা টেম্পোরারি ডিফারেন্স, এটার উপর ডেফার ট্যাক্স হবে। ডেপ্রিসিয়েশন এটার উপরও হবে, সেম জিনিস। দেখেন অ্যাকাউন্টিং পারপাসে এখন দেখেন এখানে কি হচ্ছে, অ্যাকাউন্টিং পারপাসে আপনি 10 কোটি টাকার ডেপ্রিসিয়েশন ক্লেম করলেন, যেটা ট্যাক্স অথরিটি ডিসঅ্যালাউ করে দিবে। ট্যাক্স অথরিটি আপনাকে অ্যালাউ করবে অনলি ট্যাক্সের জন্য যে ডেপ্রিসিয়েশনটা হচ্ছে এই 5,20,00,000 টাকা। সো এই ডেপ্রিসিয়েশনের জন্য আপনার এই একটা ডেফার ট্যাক্স ক্রিয়েট হতে পারে। আমরা যেখানে ছিলাম যে প্রভিশন, গত ক্লাসেও ডিসকাস করা হয়েছিল, প্রভিশন যেহেতু ডিসঅ্যালাউ করা হয় আমরা ইনঅ্যাডমিসিবল হিসেবে দেখাচ্ছি, আর অ্যাকচুয়াল পেমেন্ট গুলোকে আমরা অ্যাডমিসিবল হিসেবে দেখাচ্ছি, ইনক্লুডিং ট্যাক্স ডেপ্রিসিয়েশন। সো যেহেতু অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনটা আমার অ্যাকাউন্টস থেকে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস থেকেই চলে আসতেছে, আর ট্যাক্স ডেপ্রিসিয়েশন আমি এখানে ক্যালকুলেশন করে আমার একটা স্প্রেডশিট তৈরি করে দিলাম। ওখানে আমি দেখাচ্ছি ওপেনিং রিটেন ডাউন ভ্যালু কত ছিল, ডিউরিং দ্য ইয়ার কত এডিশন হয়েছে, তারপরে ডিসপোজাল যদি কিছু থাকে, তারপরে তার রিটেন ডাউন ভ্যালুর উপরে ডেপ্রিসিয়েশন কত চার্জ হয়েছে, সরি রিটেন ডাউন ভ্যালু যেটা ডেপ্রিসিয়েশনের জন্য কনসিডার করা হচ্ছে, এরপরে তার উপরে ট্যাক্স ডেপ্রিসিয়েশন এই অ্যামাউন্ট 5,20,00,000 টাকা চার্জ করা হয়েছে, এইটা হচ্ছে তার ক্লোজিং রিটেন ডাউন ভ্যালু। সো এই 5,20,00,000 টাকা এখানে ক্লেম করা হয়েছে ট্যাক্স ডেপ্রিসিয়েশন হিসেবে। এইভাবে করে তারপরে আমার এন্টারটেইনমেন্ট এক্সপেন্সেস এর একটা স্ল্যাব আছে, আপনারা জানেন যে স্ল্যাব অনুযায়ী কত টাকা অ্যালাউয়েবল। দেখা যাচ্ছে যে সে 2,80,00,000 টাকা পর্যন্ত ক্লেম করতে পারবে, কিন্তু অ্যাকচুয়াল খরচ হয়েছে 10 লক্ষ টাকা। সো সেটা পুরোটাই খরচ হিসেবে ক্লেম করা যাবে। এরকম আরেকটা ফরেন ট্রাভেল রিলেটেডও থাকে অনেক সময়, যে কত টাকা পর্যন্ত ম্যাক্সিমাম অ্যালাউয়েবল থাকে। 1.25% অফ দি টার্নওভার বোধহয় ওই বছরে ছিল। সো তার অ্যাকচুয়ালটা ছিল 1 কোটি টাকার মধ্যে। সো এখানেও কোনো কার্যক্রম গ্রহণ করার সুযোগ নাই। ডিভিডেন্ড ইনকাম নিয়ে এইভাবে টোটাল বিজনেস ইনকামটা ক্যালকুলেট হলো।
ট্যাক্স লায়াবিলিটি দেখিয়েছিলাম যে এখানে 82C এর আন্ডারে মিনিমাম ট্যাক্স রেভিনিউ এর উপরে ক্যালকুলেট করা হয়েছে আর তার ট্যাক্স প্রভিশন কত আসছে, এই হচ্ছে। আর এরপরে এই যে ট্যাক্স পেমেন্ট, ট্যাক্স আন্ডার 64 সেকশন 64 কত টাকা অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছে, আর ট্যাক্স ডিডাকশন এট সোর্স আন্ডার সেকশন 49 কত টাকা কেটে রাখা হয়েছে, এটা হচ্ছে তার ট্যাক্স পেয়েবল।